আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তু হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট অ্যান্ড ফ্রেমওয়ার্ক। আজকে আমরা আলোচনা করব ডাইনামিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি, অ্যাস্থেটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি, ফ্রেমওয়ার্ক কি, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক। তাছাড়া সর্বশেষে আমরা দেখব ডিডিএল এবং ডিএমএল বিষয়গুলো কি। ডাইনামিক ওয়েবসাইট বিষয়টা হলো, ডাইনামিক ওয়েবসাইট বুঝতে হলে আমাদেরকে প্রথমে এস্থেটিক ওয়েবসাইট বিষয়টা কি বুঝতে হবে। এস্থেটিক ওয়েবসাইট হলো এমন একটি ওয়েবসাইট যেখানে কন্টেন্টগুলো আগে থেকেই নির্ধারিত থাকে, কেউ চাইলে ওই কন্টেন্টগুলো পরিবর্তন করতে পারে না। মোটামুটি ব্যবহারকারী ইনপুট অনুযায়ী যে কন্টেন্টে পরিবর্তন করবে সেটা সম্ভব না। সেটা যদি কন্টেন্ট যদি কোনো কারণে পরিবর্তন করতে হয়, সেটা যিনি ডেভেলপার বা যিনি জিনিসটা তৈরি করেছে ওয়েবসাইটটা, সেই প্রোগ্রামারই পরিবর্তন করতে পারবে। ব্যবহারকারী তার কোনো পরিবর্তনের কোনো অ্যাক্সেস নাই, কোনো সক্ষমতা নাই। মূলত HTML এবং শুধুমাত্র HTML এবং CSS দ্বারা এই এস্থেটিক ওয়েবসাইট তৈরি হয়। এটি দ্রুত লোড হয়, এখানে কোনো ডাটাবেজের দরকার হয় না, এখানে হোস্ট করাও খুবই সহজ। জাস্ট এটাকে আপলোড করে দিলে হয়ে যায়, ডাটাবেসের কানেকশন কোনো কিছুর দরকার নাই। এটা হলো এস্থেটিক ওয়েবসাইট, খুবই সিম্পল। এখন ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে সেই ওয়েবসাইট যেই ওয়েবসাইটের কন্টেন্টগুলো ইউজার চাইলে পরিবর্তন করতে পারে। ইউজার তার ডাটাবেজে ইনপুট করা মাধ্যমে বা সার্ভার সাইড স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে যে কোনোভাবে ডাইনামিক ওয়েবসাইটের তথ্যগুলো পরিবর্তন করতে পারে। এটাতে শুধুমাত্র HTML CSS না, এটার সাথে জাভাস্ক্রিপ্ট, সার্ভার যেমন PHP, Node.js ইত্যাদি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজগুলো দরকার হয়। এটি ইউজার ভিত্তিক কন্টেন্ট দেখায়, এক এক ইউজারকে এক এক রকম। যেমনটা আমি যদি লগ ইন করি, আমার প্রোফাইল আমাকে দেখাবে, আরেকজনকে আরেকজন রকম দেখাবে। আবার যিনি অ্যাডমিন, সে অ্যাডমিনের কন্টেন্টগুলো দেখতে পাবে। মোটামুটি বলতে গেলে ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে একটা সুবিশাল বিস্তৃতি, যেখানে ইউজার যে কোনো কিছু করতে পারে, অ্যাডমিন যে কোনো কিছু করতে পারে, বা অনেক টাইপের ইউজার থাকতে পারে, এক একজনের কাজ এক এক রকম। এটিতে বিভিন্ন ধরনের ডেটাবেস ব্যবহার হয়, কারণ যেই ডেটাগুলো পরিবর্তন করে আসলে সেগুলো তো কোথাও না কোথাও সংরক্ষিত রাখতে হয়। সেখানে MySQL বা MongoDB এই টাইপের ডেটাবেসও ব্যবহার করা হয়। এটিতে ইন্টারেক্টিভ ওয়েবসাইট তৈরি করা হয় ডাইনামিকলি। অ্যাডমিন প্যানেল থেকে সহজে কন্টেন্ট আপডেট করা যায়। ডাইনামিক ওয়েবসাইটের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটার সাথে ডেটাবেস সংযুক্ত থাকে। ডাইনামিক ওয়েবসাইট ডেটাবেজের যে তথ্য সংরক্ষণ করে, যেমন MySQL আছে, MongoDB ডাটাবেজ আছে। এছাড়া এটা ইউজার ইন্টারেক্টিভ, এটা ব্যবহারকারীর ইনপুট অনুযায়ী কন্টেন্টকে পরিবর্তন করতে পারে। এটি কন্টেন্ট সমূহ স্বয়ংক্রিয়ভাবে আপডেট করে, যেমন ওয়েবসাইট কন্টেন্ট অটোমেটিকলিভাবে পরিবর্তন হয়ে যায়, আবার প্রোগ্রামিংয়ের মাধ্যমে আবার আপডেটও হয়ে যায়। যেমন আমরা যদি টাইমিং দিয়ে দিই, সেই টাইমিং নির্দিষ্ট সময় পরে কোনো একটা কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে, কোনো একটা নতুন কন্টেন্ট আপলোড হয়ে যাবে, সেটাও করে দিতে পারি। ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন কন্টেন্ট, যেমন লগ ইন করার পর সেটা ইউজার আলাদাভাবে তার প্রোফাইলটা দেখায়। ব্যবহারকারী এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, যেমন লগ ইন করতে পারে, সার্চ করতে পারে, যে কোনো একটা ফর্ম পূরণ করে জমা দিতে পারে, রেজিস্ট্রেশন করতে পারে। ব্যাক এন্ডে বিভিন্ন ধরনের প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যেমন PHP ব্যবহার করা হয়, Node.js ব্যবহার করা হয়, Python ব্যবহার করা হয়। যেমন সার্ভার সাইটে কিন্তু HTML এবং CSS কাজ করে না, সুতরাং এখানে কোনো না কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার হয়। অ্যাডমিন প্যানেলের মাধ্যমে এটার কন্টেন্ট যে ম্যানেজমেন্ট হয়ে যায়, সাধারণত ডেভেলপার ছাড়া যে অ্যাডমিনের ইউজার ইন্টারফেসের যে কন্টেন্ট, সেটাও কিন্তু ব্যবহারকারীরা পরিবর্তন করে ফেলতে পারে। অ্যাডমিনের সেখানে ডেভেলপারের দরকার হয় না। এটা রেসপন্সিভ হয়। রেসপন্সিভ মানে হচ্ছে যে কোনো মোবাইল থেকে, কম্পিউটার থেকে বা ট্যাবলেট থেকে যে কোনো সাইজে এটা ভালো ভিউ হয়, এটা স্কেলযোগ্য হয়, ছোটো বড়ো করা যায়, জুম ইন জুম আউট করলেও এটার কোনো ক্ষতি হয় না। সাধারণত এটা সিকিউরিটি রয়েছে, সিকিউরিটি এবং অথেন্টিকেশন, যেমন লগ ইন করা যায়, লগ ইন ইউজার আইডি যে পাসওয়ার্ড সেটা সেফ থাকে। এটাতে কোনো আনঅথরাইজ অ্যাক্সেস আসে না। নিরাপত্তার কিছু বিষয় থাকে, যেমনটা হচ্ছে ওয়েবসাইটের নির্দিষ্ট পাসওয়ার্ড থাকে, ইউজার আইডি থাকে। এখন এস্থেটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে যদি মূল পার্থক্যতে আসি, তাহলে এস্থেটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের একটা হচ্ছে, এস্থেটিক ওয়েবসাইটে কোনো কন্টেন্ট পরিবর্তন হয় না, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে কন্টেন্ট ব্যবহারকারীর ইনপুট অনুযায়ী বা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়। ডেটাবেজের প্রয়োজন হয় না এখানে, যেহেতু শুধুমাত্র এটা এস্থেটিক, কোনো কাজ করবে না, শুধু দেখবে। এখানে যেহেতু সেখানে কোনো কাজ করবে, ইউজার রেজিস্ট্রেশন ফর্ম বা অন্যান্য ছবি আপলোড করার জন্য, ভিডিও আপলোড করার জন্য ডেটাবেজের ব্যবহার আছে। এটা শুধুমাত্র HTML এবং CSS দ্বারা কাজ করে। এটি HTML CSS সাথে জাভাস্ক্রিপ্ট, PHP, Node.js এগুলো দিয়েও কাজ করে।
এটির সাথে ব্যবহারকারীর সাথে কম ইউজার ইন্টারাকশন একটু কম হয়, এটা ব্যবহারকারী ইউজার ইন্টারাকশন অনেক বেশি হয়। মোটামুটি কন্টেন্ট আপলোড করতে বা কোড পরিবর্তন করতে এটি ব্যবহৃত হয়। অ্যাডমিন প্যানেলের বা প্রোগ্রামের সাথে আপডেট করতে এটা ব্যবহার হয়। লোডিং স্পিড খুবই দ্রুত হয়, তুলনামূলকভাবে ধীরে লোড হয়। যেহেতু এই ডাইনামিক যে ওয়েবসাইট সেটা একটু ভারী হয়, এটাতে ডেটা প্রসেসিং করতে হয়, যেহেতু এটার ডাটাবেজ আছে, তুলনামূলকভাবে নির্মাণ ব্যয় খুবই কম। এটা তুলনামূলক বেশি হয়, কারণ যেহেতু এটার কন্টেন্ট সংখ্যা বেশি, এটার বিস্তৃতি বেশি, ব্যাপ্তি বেশি, এটার দামও বেশি। নিরাপত্তা, এটা সাধারণ নিরাপত্তা সিকিউরিটি আসে, যেহেতু এখানে কোনো ডাটাবেস নেই, হ্যাক হওয়ার কোনো ঝুঁকি নাই, চুরি হওয়ার কোনো কিছু নাই, যা আছে সেটাই দেখা যায়। কিন্তু এটাতে নিরাপত্তা দরকার আছে, লগিং সিস্টেমের দরকার আছে, এবং সেটা প্রোভাইডও করা হয়। এটার স্কেল যোগ্যতা সীমিত, যে জুম করলে এটা অনেক সময় ফেটে যেতে পারে, কিন্তু এটার স্কেল যোগ্যতা বড় স্কেলে ব্যবহার হয়। জুম স্কেল যোগ্যতা বলতে এটার ব্যাপ্তি কম, এটার কিন্তু ব্যাপ্তি বেশি। এটার পোর্টফোলিও আকারে ব্যবহার হয়। তারপরে পরিচিতিমূলক যে সাইট সেটাতে ব্যবহার হয়, যেমন আমরা যদি একটা নিজস্ব ওয়েবসাইট তৈরি করি, পোর্টফোলিও শুধু আমার পরিচয় থাকবে, সেটা আমি শুধু দেখালে হলো, সেখানে আলাদা করে ইউজার রেজিস্ট্রেশনের কোনো দরকার নাই, সেটা কোনো কিছুর দরকার নেই, ভিডিও অডিওর দরকার নেই, বা ভিডিও অডিও দরকার হলে এটা একবারে আপলোড করে দিচ্ছি, দ্বিতীয়বার তৃতীয়বার চেঞ্জ করে অন্য একটা দিবে, এ ধরনের কোনো কিছু নেই। তাহলে আমরা ডাইনামিক এবং এস্থেটিকের মধ্যে যে পার্থক্যটা দেখলাম, সেখানে বিষয়টা হচ্ছে এস্থেটিক ওয়েবসাইট হচ্ছে সেই ওয়েবসাইটগুলো যেগুলো অনেক বেশি রিসোর্সফুল, যেগুলো ব্যবহারকারী তার চাহিদা অনুযায়ী পরিবর্তন করে নিতে পারে, যেখানে ডাটাবেস থাকে, যেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়। আর HTML CSS প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে শুধুমাত্র স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এগুলো দিয়ে যে সিম্পল একটা পেজ তৈরি করা হয় বা সিম্পল একটা, এইগুলো হলো যা কোনো পরিবর্তন করা যায় না, যার কোনো ডেটাবেস নাই, সেই ধরনের ওয়েবসাইট হচ্ছে এস্থেটিক ওয়েবসাইট। এখন আসি ফ্রেমওয়ার্ক বিষয়টা কি। ফ্রেমওয়ার্ক আসলে বিষয়টা হচ্ছে এমন কিছু পূর্ব নির্ধারিত কোড বা কাঠামো, যেখানে আমরা একটা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছি, আমাদের সফটওয়্যারের একটা গঠন আগে থেকেই তৈরি করা আছে, আমরা শুধু ওই গঠনে আমাদের সফটওয়্যারের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এসে ইনপুট করব। তাহলে এমন কিছু যেটা আগে থেকে তৈরি করা আছে, আমরা শুধুমাত্র সেটা ব্যবহার করি। এখানে বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, বিভিন্ন ধরনের টুলস আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে ফ্রেমওয়ার্কের ভিতরে। ফ্রেমওয়ার্ক মূলত একটা বিশদ বিষয়, যেখানে আমরা কোনো একটা সিস্টেম তৈরি করার জন্য ডেভেলপাররা আগে থেকেই তারা এমনভাবে সিস্টেমটা তৈরি করে রাখা আছে যে কেউ এটাকে মডিফাই করে, তার প্রয়োজন মতো কোড করে, তার যে প্রয়োজনীয় সফটওয়্যার সেটা তৈরি করতে পারবে। ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয় কারণ বারবার একই কোড লেখার ঝামেলা থেকে মুক্তি। আমি বারবার একই কোড লিখতে হয়, যেমন আমাকে HTML লিখতে হলে বারবার HTML লিখতে হয়, হেড লিখতে হয়, বোর্ড লিখতে গেলে প্রত্যেকটা কোডেই থাকে। তাহলে HTML হেড বডি লেখা কোনো একটা কোড আগে থেকে পেলে আমি শুধু মাঝখানে বিষয়গুলো, যে বডিতে জিনিসগুলো চেঞ্জ করে দিলেই আমার কাজ হয়ে গেল। তাহলে ওইটা একটা ফ্রেমওয়ার্ক, এরকম বিষয়টা। একে সময় বেঁচে যায়, দ্রুত উন্নয়ন সম্ভব হয়, কোড খুবই সংগঠিত থাকে এবং রক্ষণাবেক্ষণযোগ্য হয়, নিরাপত্তা এবং স্কেলেবিলিটি বৃদ্ধি পায়। তাহলে ফ্রেমওয়ার্ক আমাদের অনেকগুলো কাজ করে। এটি বারবার কোড লেখা ঝামেলা থেকে মুক্ত করে, আমাদের সময় বাঁচিয়ে দেয়, আমাদের কোডকে খুবই সুন্দর এবং সুগঠিত করে। তারপর হচ্ছে এটা আমাদের সিকিউরিটি, স্কেলেবিলিটি দুইটাই বাড়িয়ে দেয়। আবার ডেভেলপার যে কমিউনিটি আছে তাদের কাছে সাপোর্ট পাওয়া যায়, কোথাও কোনো সমস্যা হলে, ইরর হলে অন্যজনের সাহায্য পাওয়া যায়। বহুল ব্যবহৃত যে ফ্রেমওয়ার্কগুলো আছে সেগুলোর মধ্যে আছে লারাভেল আছে, জ্যাঙ্গো আছে, স্ট্রাটাস 2 আছে, কোডিগনেটর আছে, ক্যাক PHP আছে। এগুলো আসলে লারাভেল আসলে এগুলো PHPর, লারাভেল এবং কোডিগনেটর দুটো PHP ফ্রেমওয়ার্ক। আবার জ্যাঙ্গো হচ্ছে পাইথনের ফ্রেমওয়ার্ক, ক্যাক PHPর ফ্রেমওয়ার্ক, এই ধরনের আর কি। লারাভেল যেমন হচ্ছে ভাষা হচ্ছে PHP, লারাভেল হচ্ছে PHP ভিত্তিক আধুনিক এবং জনপ্রিয়। বর্তমানে এটা হচ্ছে মোটামুটি জনপ্রিয়, কারণ এটা MVC প্যাটার্নে কাজ করে, মডেল ভিউ কন্ট্রোলার। এখানে একটা মডেল আছে, একটা ভিউ আছে এবং কন্ট্রোলার আছে, অনুসরণ করে। রেস্টফুল API তৈরির জন্য এটি উপযুক্ত। জ্যাঙ্গো আছে, জ্যাঙ্গো হচ্ছে ভাষা হচ্ছে পাইথন মোটামুটি শক্তিশালী, কারণ খুব ছোটো কোড লিখতে হয় কিন্তু অনেক বেশি কাজ করে, অনেক দ্রুত কাজ করে, সেজন্য আমরা জ্যাঙ্গোটা ব্যবহার করতে পারি, পাইথনের জ্যাঙ্গো। স্ট্রাস এটা হচ্ছে জাভার একটা, তাছাড়া স্প্রিং আছে জাভার আরেকটা। আমরা জাভার যে অ্যাপাচি স্ট্রাস 2 ওপেন সোর্স জাভা ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে MVC স্ট্রাকচার কাজ করে। তাহলে আমরা প্রথম যে আমাদের কোডিগনেটর লারাভেল পেলাম, লারাভেলটাও কিন্তু MVC ফ্রেমওয়ার্কে কাজ করে, এই স্ট্রাটাস 2টাও কিন্তু MVC ফ্রেমওয়ার্কে কাজ করে। মোটামুটি এই ফ্রেমওয়ার্কগুলো ম্যাক্সিমামই MVC ফ্রেমওয়ার্কে কাজ করে। এটির ভালো লাইব্রেরি আছে,
স্ট্রং লাইব্রেরি আছে। তারপর কোডিংনেটর আছে। কোডিংনেটর একটা পিএসপি কোডিংনেটর বলতে গেলে এখন ডেড। আগে বেশ সবচেয়ে বেশি ব্যবহার হতো, এখন ব্যবহার খুবই কম। কিন্তু এটি সহজ, ব্যবহার করা সহজ, এটা আকারে ছোট এবং যারা নতুন কোনো ফ্রেমওয়ার্কে কাজ করতে চায় তারা এখানে কাজ করলে মোটামুটি জিনিসটা সহজে বুঝতে পারে। কেক পিএসপি আছে। কেক পিএসপিও একটা পিএসপির, এটি হচ্ছে পুরাতন কিন্তু জনপ্রিয় একটা পিএসপি, এগুলো এখন ব্যবহার হয় না কেক পিএসপি। এমবিসির অনুসরণ করতো আগে। এটার বিল্ট ইন ভ্যালিডেশন, অথেন্টিকেশন এবং টেম্পলেটিং সুবিধাগুলো ছিল। আমরা আরেকটা আজকে বিষয় শিখবো, সেটা হচ্ছে ডিডিএল এবং ডিএমএল। ডিডিএল হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এবং ডিএমএল হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আমরা যখন এসকিউএল বা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করি, যেটা ডাটাবেজে আমরা ব্যবহার করি, তখন আমাদের ডিডিএল এবং ডিএমএল দরকার হয়। ডিডিএল হচ্ছে এমন কমান্ড যেটি ডাটাবেজের স্ট্রাকচার তৈরি করতে, পরিবর্তন বা মুছে ফেলার জন্য ব্যবহার। তাহলে ডিডিএল হচ্ছে সেই কমান্ডগুলো যেগুলো কোনো একটা ডাটাবেস তৈরি করতে, ডাটাবেস মুছে ফেলার জন্য আমরা ব্যবহার করি। যেমন ডিডিএল এর কিছু বিষয় হচ্ছে ক্রিয়েট, অল্টার, ডট, টার্নকিট, ক্রিয়েট টেবল। আমরা চাইলে ক্রিয়েট ডাটাবেস করতে পারি। যদি আমরা ডিডিএল তৈরি করতে চাই তাহলে আমাদের একটা সফটওয়্যার আছে জ্যাম্প, কারণ ডাটাবেজের জন্য আমাদের কোনো একটা সফটওয়্যার দরকার। আমরা চাইলে ওরাকলও করতে পারি, কিন্তু জ্যাম্প যেহেতু আমরা প্রোগ্রামিংয়ের জন্য, কোডিংয়ের জন্য ব্যবহার করি, সুতরাং আমরা জ্যাম্প চাইলে ইউজ করতে পারি। জ্যাম্পে জাস্ট ক্লিক করব, জ্যাম্পে যাব, জ্যাম্পে গিয়ে এখানে অ্যাপাচি এবং মাইএসকিউএল দুটাকে অন করে দিব এবং মাইএসকিউএল যে ডাটাবেস সেখানে আমি অ্যাডমিনে ক্লিক করব। ক্লিক করলে আমাকে localhost.php myadmin নিয়ে যাবে। localhost.php myadmin থেকে আমি নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করব। আজকে আমি এই ডাটাবেসের ডিডিএল এবং ডিএমএল সম্পর্কে একটু বিষয় দেখাই, সেটা হচ্ছে কীভাবে আমরা নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করি, কীভাবে আমরা এই কোডগুলো আসলে লিখি। তাহলে আমি ডাটাবেজে গেলাম। ডাটাবেস থেকে আমরা এসকিউএল নামক একটা অপশন আছে, এখানে এসকিউএলে গেলাম। এসকিউএল থেকে আমি একটা ডিডিএল কমান্ড লিখব, ক্রিয়েট। নতুন একটা ডাটাবেস আমি যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমি লিখব, এখানে অটোমেটিকলি চলে আসে ক্রিয়েট ডাটাবেস। ধরুন যে আমি এমপ্লয়ি নামক একটা EMPLOY এমপ্লয়ি নামক একটা ডাটাবেস ক্রিয়েট করবো। এখানে একটা সেমিকোলন দিতে হয়, ক্রিয়েট ডাটাবেস এমপ্লয়ি। এখানে আমি ডাটাবেসগুলো দেখতে পাবো। এখানে বর্তমানে এমপ্লয়ি নামক কোনো ডাটাবেস নেই, কিন্তু আমি যখন এই ক্রিয়েট ডাটাবেস এমপ্লয়ি লিখব এবং গো করব, তাহলে আবার এমপ্লয়ি নামক একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমি যখন ক্রিয়েট করলাম, তাহলে এখানে দেখা যাচ্ছে MySQL রিটার্ন অ্যান এমপ্টি রেজাল্ট, ক্রিয়েট ডাটাবেস এমপ্লয়ি। এবং আমি এইখানে দেখতে পাবো এই যে নিউর নিচে একটা এমপ্লয়ি নামক একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, কারণ আমি এমপ্লয়িতে ক্লিক করব, ডাটাবেসের এমপ্লয়িতে ক্লিক করব। এই এমপ্লয়ি থেকে আমি চাইলে টেবল ম্যানুয়ালিও ক্রিয়েট করতে পারি, আবার আমার কোড লিখার মাধ্যমেও ক্রিয়েট করতে পারি। যেমন আমাদের এখানে আছে ক্রিয়েট টেবল এমপ্লয়িজ, ক্রিয়েট টেবল এমপ্লয়িজ আছে। আমি চাইলে এটাকে কপি করলাম, মানে এমপ্লয়ির মধ্যে এমপ্লয়ি নামক একটা টেবল আছে। আমরা শুধু ডেটাবেস তৈরি করতে হবে না, ডেটাবেসে যে এটা রিলেশনাল, যেহেতু এই ডেটাবেসটা, এখানে একটা রিলেশনাল ডেটাবেস তৈরি করতে হবে। তাহলে আমি অ্যাট ফার্স্ট এমপ্লয়ি সিলেক্ট করলাম এবং এমপ্লয়ির মধ্যে এটা লিখলাম, এখানে একটা সেমিকোলন দিতে হয়। তাহলে ক্রিয়েট টেবল এমপ্লয়ি, এমপ্লয়িতে কী তৈরি হবে, এমপ্লয়ি আইডি তৈরি হবে, এমপ্লয়ির একটা ফার্স্ট নেম থাকবে, এমপ্লয়ির একটা লাস্ট নেম থাকবে। আমি যদি চাই এমপ্লয়ি মোবাইল নাম্বার দিব, মোবাইল, এটাও মোবাইল হচ্ছে আমি ইন্টিজার দিতে পারি, অথবা এটা ক্যারেক্টারে দিয়ে দিতে পারি। এইটা ভেরিয়েবল ক্যারেক্টার হিসেবে 12 ক্যারেক্টার প্রকাশ করে। এটা মোবাইল তো আমাদের 11 ডিজিট হয়, আমি 15 ডিজিট দিয়ে দিই। মোবাইল 12 ক্যারেক্টার হয়। তাহলে আমি এটা যখন ক্লিক করব, তাহলে আমার এমপ্লয়ি নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মোবাইল নামক একটা ডেটাবেস, একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে কোথায়, এমপ্লয়ির ভিতরে। তাহলে আমি গো করলাম, গো করার পর এখানে একটা ইরর এসেছে। কি ইরর এসেছে, MySQL সেভ দ্যাট, এখানে একটা কমা বেশি রয়ে গেছে। আচ্ছা, কমাটা আমি রিমুভ করে দিই, গো করলাম। তাহলে আমার এই টেবলটা ক্রিয়েট হয়ে গেল। এমপ্লয়ির মধ্যে দেখা যাচ্ছে এমপ্লয়িজ নামক একটা টেবল ক্রিয়েট হলো। এই টেবলের মধ্যে যদি যাই, যদি দেখি যে এটার স্ট্রাকচার কী, তখন আমি দেখতে পাবো আমরা যে বিষয়গুলো দিয়েছিলাম, এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, সবগুলো এখানে ডেটাবেসে চলে আসছে। তাহলে আমরা যে কোনো ধরনের ক্রিয়েট করতে পারি,
অল্টার করতে পারি। অল্টার মানে হচ্ছে টেবিলের গঠন পরিবর্তন করা। ড্রপ করতে পারি, টার্নকেট করতে পারি। টার্নকেট মানে টেবিলের সব কিছু মুছে দেওয়া। ড্রপ মানে হচ্ছে ডেটাবেসকে মুছে ফেলা। তাহলে একটা হচ্ছে ডেটাবেস আর একটা হচ্ছে টেবিল। দ্বিতীয়টা হচ্ছে অল্টার। আমি যদি অল্টার করে টেবিলে কি করতে পারি, ইমেল অ্যাড্রেস একটা অ্যাড করতে চাই। ফোন নাম্বার তো অলরেডি আমি অ্যাড করেছি, ফোন নাম্বার যদি আমি ড্রপ করে দিতে চাই, এই বিষয়টা। যেমন অল্টার টেবল এমপ্লয়িজ অ্যাড ইমেল বার ক্যারেক্টার 100, মডিফাই কলাম লাস্ট নেম বার ক্যারেক্টার। এইভাবে আমরা লাস্ট নেমকে কী করতে পারি, মডিফাই করতে পারি। টেবল এমপ্লয়িজটা আমরা সিলেক্ট করতে পারি। আমরা চাইলে টেবলকে রিনেমও করতে পারি। রিনেম টেবলকে আমরা চাইলে রিনেমও করতে পারি। সুতরাং এটা হচ্ছে ডিডিএল। তাছাড়া ডিএমএল মানে হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ম্যানিপুলেশন হচ্ছে বিষয়টা হচ্ছে ইনসার্ট থেকে সেখানে, আপডেট থেকে সেখানে, ডিলিট থেকে সেখানে, সিলেক্ট থেকে সেখানে। ইনসার্ট মানে ডাটাবেজে আমি নতুন কোনো তথ্য যদি ইনসার্ট করতে চাই, ডাটাবেজে কোনো ডাটা যদি পরিবর্তন করতে চাই, ডাটাবেজের কোনো তথ্য যদি মুছে ফেলতে চাই, ডাটাবেজের কোনো ডাটা যদি আমি নির্বাচন করতে চাই, যেমন আমি ইনসার্ট ইনটু ফার্স্ট নেম লাস্ট নেম বেলুস জন এভাবে আমি দিলাম। এই ডাটাবেজে আমি একটা ইনসার্ট করব। যদি আমি ইনসার্ট করতে চাই তাহলে আমি এখানে এসকিউএলে গেলাম, যাওয়ার পর এখানে লিখব ইনসার্ট ইনটু এমপ্লয়িজ ফার্স্ট নেম লাস্ট নেম ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট না, আমি তো দিয়েছি মোবাইল। ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল দিয়েছি। এখানে মোবাইলের বদলে আমি লিখি 01570 সামথিং দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি যদি এটাকে ইনসার্ট করি তাহলে দেখা যাচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইলে আমার কিছু তথ্য ইনসার্ট হয়ে যাবে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ওয়ান রো ইনসার্টেড হয়ে গেল। দেখি আমি কেমন রো ইনসার্টেড হয়েছে। এমপ্লয়ি টেবলে গেলাম, দেখা যাচ্ছে আমার এই যে শূন্য হলো জন রোই, তার একটা মোবাইল নাম্বার আমি যেটা দিলাম সেটা অটোমেটিকলি চলে আসছে। এভাবে আমরা ডাটাবেজে যে কোনো একটা কিছু ইনসার্ট করতে পারি এবং এই কোডগুলো এখানে টাইপ করতে হয়। এই কোডগুলো এখানে জাস্ট টাইপ করে লিখতে হয়। তাছাড়া ডাটাবেজে বিভিন্ন কিছু আপডেট করা যায়। যেমন আমরা যদি কোনো পার্সনের যে স্যালারি আছে সেই স্যালারিকে যদি 10% ইনক্রিমেন্ট করি, আমরা তো প্রতি বছর ইনক্রিমেন্ট হয়, তাহলে তার স্যালারিকে 1.1 দিয়ে গুণ দিলাম ডাটাবেজের মাধ্যমে। আমাদের 1 লাখ জন ধরনের গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, সবার স্যালারি 1.1 গুণ হয়ে যাবে। তাহলে কয়েক সেকেন্ডের ভিতর ডাটাবেজের এই এসকিউএল ব্যবহার করে ডাটাবেজকে মডিফাই আপডেট করা যায়। তাছাড়া ডিলিট করা যেতে পারে। ডাটাবেজের যেই এমপ্লয়ি যার ডিপার্টমেন্ট ফিন্যান্স, তাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। আমি একটা ডিপার্টমেন্ট নামক একটা ফিল্ড নিলাম, সেখানে ফিন্যান্স যদি কারো এন্ট্রি থাকে সে সবাই একসাথে ডিলিট হয়ে যাবে। তাহলে সংক্ষেপে যদি বলি, ডিডিএল হচ্ছে ডাটাবেজের কাঠামোটা নিয়ন্ত্রণ করে ডাটাবেজটা তৈরি করার জন্য, ক্রিয়েট অল্টার ড্রপ, এবং ডিএমএল হচ্ছে ওই ডাটাবেজের ভিতরে তথ্য এন্ট্রি করা, তথ্য আপডেট করা এবং তথ্য সিলেক্ট করতে ব্যবহার হয়। তাহলে এটি হচ্ছে এটি আমাদের দ্বিতীয় অধ্যায় আজকে শেষ, এখনই শেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।